5 বছর আগে যেই মেয়েকে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলাম, সেই মেয়ে আজ আমার সামনে একটা কন্ট্রাক্ট পেপার রেখে বলছে চাকরি করতে হলে তাকে আমার চুক্তিত আর বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছি। চাকরির সন্ধানে এক অফিসে জবের ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু ইন্টারভিউ দিতে এসে 5 বছর আগের সেই মেয়েটার সাথে আবারও দেখা হয়ে যাবে তা কোনোদিন কল্পনা করিনি। তার উপরে আবার মেয়েটা আমাকে বলছে চাকরি করতে হলে কন্ট্রাক্ট পেপারে সাইন করে তাকে চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে সারা শরীর নাড়া দিয়ে উঠেছে আমার। চোখ বড় বড় করে মেয়েটার দিকে লার মতন তাকিয়ে আছি, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অপর পাশ থেকে মেয়েটা আমাকে হাবলার মতন তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? অবাক হয়েছিস মনে হয় আমাকে এখানে দেখতে পেয়ে? অবশ্য অবাক হও। আর এই কথা, কারণ গত 5 বছর আগে আমি কি ছিলাম আর এখন কি হয়েছি সেটা দেখে অবাক না হয়তো আর কোনো উপায় নেই। তবে যাই হোক, তুই কি আমায় চিনতে পেরেছিস মিস্টার আকাশ মাহমুদ? আমি কিন্তু সেই তনু যাকে তুই গত 5 বছর আগে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। মনে পড়ে কিনা দেখ তো আমার কথা। যে মনে আছে, খুব মনে থাকলে তো ভালোই। জানিস বহুদিন ধরে প্রত্যাশা করে বসে আছি তোর সাথে আমার কবে দেখা হবে। আর আমি তোর উপরে প্রতিশোধ নিব 17 সালের এপ্রিল মাসের 7 তারিখে করা অপমানের। আমি সেই দিনের কথা আজও ভুলিনি। ডায়েরিতে ডেটটা একদম টুকে রেখেছি ভালোভাবে। আজ সেই দিনটা এসেছে। অবশ্য আমি ভেবেছিলাম তোর সাথে পরবর্তীতে আমার দেখা হলেও তোকে অপমান করার সেভাবে সুযোগ পাবো না, কিন্তু আজ দেখছি তুই পুরো ভিখারির ন্যায় আমার সামনে এসে চাকরির জন্য হাজির হয়েছিস। মিস্টার আকাশ মাহমুদ, দেখলি তো সময়ের পরিবর্তন। গত 5 বছর আগে আমার কিছুই ছিল না। বিজনেসের সমস্ত টাকা মাটিল্ডির খাওয়ার ফলে বাবা স্ট্রোক করে মাটিল্ডরা গিয়েছিল। তখন আমার আর আমার পরিবারের মাথার উপরে কোনো ছাদ ছিল না। বাবার বিজনেসের এতটাই লোকসান হয়েছিল যে বাবার সমস্ত টাকা ডুবে যাওয়ার পাশাপাশি এক গাদা ঋণে ডুবে পড়েছিলাম আমরা, যেই কারণে আমাদের বাড়িটাও সেই সময় আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তখন আমাদের আশ্রয়ের খুব প্রয়োজন ছিল। তার উপরে তোকে আমি বহু আগ থেকে ভালোবাসতাম। আমার বাবার সাথে তোর বাবার বেশ ভালো একটা সম্পর্ক ছিল, কারণ জনে একসাথে বিজনেস করত। কিন্তু আমার বাবা মাটিল্ডরা যাওয়ার পর তোরা আমাদের দিকে সাহায্যের হাত তো বাড়াসনি, তার উপরে আমি তোর বুকে মাথা রেখে ঠাঁই খুঁজার প্রত্যাশা করাই তুই আমাকে একগাদা অপমান করে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। জানিস আমার ভিতরে সেদিন এই আগুন জ্বলে উঠেছিল। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি নিজের বাবার যেইটুকু ধনসম্পদ আর নাম ছিল, আমি তার থেকেও দ্বিগুণ টাকা আর নিজের নাম কামাবো, আর সেই সঙ্গে তোর থেকে অপমানের প্রতিশোধ নিব। এরপর আমরা তোদের সেই শহরটা ছেড়ে অন্য শহরে চলে যাই। অন্য শহরে যাওয়ার পর আমার মায়ের কিছু জমিজমা ছিল, সেসব মা বিক্রি করে আমায় অল্প সংখ্যক টাকা দেয় ছোটখাটো বিজনেস করার জন্য। মা পরের দেওয়া সেই অল্প সংখ্যক টাকা থেকে আমি নিজের এত বড় একটা অবস্থান তৈরি করেছি। আজ দেখ পরিস্থিতি পাল্টে গিয়েছে। আজ দেখ আমার সেই দুঃসময় তোর দেখা দিয়েছে। তাই তো তুই চাকরির জন্য আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিস। শুন, তোর চাকরিটা যদি তুই কনফার্ম করতে চাস তাহলে অবশ্যই তোকে কন্ট্রাক্টে সাইন করতে হবে। তনু প্লিজ এমনটা করিও না, আমার চাকরিটা খুব প্রয়োজন। আকাশের কথা শুনে তনু খুব কর্কশ গলায় বলে ওঠে, তিল পরে তোর গালের সমস্ত দাঁত ফেলে দিব। তুই আমার নাম ধরে ডাকছিস কোন সাহসে? ম্যাডাম বলে ডাক। ম্যাডাম প্লিজ আমায় চাকরিটা দিন, আমার চাকরিটার খুব প্রয়োজন। হ্যাঁ এবার ঠিক আছে। আর মিস্টার আকাশ, তোকে কি আমি বলেছি যে চাকরিটা দিব না? তোকে তো আমি চাকরি দিতেই চাইছি, কিন্তু তার জন্য তো তোকে শর্ত মানতে হবে। তুই আমার কন্ট্রাক্ট পেপারটা আকারতে সাইন করে দে, যেখানে লেখা আছে তুই আমার সাথে 3 বছরের চুক্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিস। চুক্তির 3 বছরে তুই এই বিয়ে নিজ থেকে কখনোই ভাঙতে পারবি না। সেই সঙ্গে অফিস থেকেও রিজাইন করে চলে যেতে পারবি না। তবে আমি চাইলে যে কোনো কিছুই করতে পারবো। 3 বছরের আগে বিয়ে ভাঙতে পারবো। আমি চাইলে তোকে অফিস থেকেও তাড়িয়ে দিতে পারবো। এক কথায় আগামী 3 বছর আমার যেমন ইচ্ছে হয় তেমনটাই আমি করতে পারবো। তুই আমার এই হসন্ত রিমেন্টে রাজি হয়ে যা, তাহলে এই তো চাকরিটা তুই পেয়ে যাচ্ছিস। আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না। আবারও হাবলার মতন তনুর দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনু আকাশকে তার দিকে আবারে হাবলার মতন তাকিয়ে থাকতে দেখে এবার চরম রেগে যায়, যার ফলে সে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখ তোর সাথে ঘন্টার পর ঘন্টা বকবক করবো সেই সময়টা আমার নেই। হয় তুই কন্ট্রাক্ট পেপারে সাইন কর, না হয় শুরুতে অফিসের সকল কর্মচারীর সামনে আমি তোকে চরম অপমান করব। তারপরও সিকিউরিটির মাধ্যমে তোকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব। এবার তুই কোনটা করনি জলদি বল। আকাশ এই অফিসে ইন্টারভিউ দিতে এসে এক ভয়ানক পরিস্থিতিতে আটকে গেছে। এখন সে চাইলে চাকরি আর বরখাস্তও করতে পারবে না, কারণ তনু সবার সামনে তাকে অপমান করার হুটিল মুখে দিয়েছে। অন্যদিকে সে চাকরিটা করলেও তার জন্য বিপদ, কারণ আজ প্রথম দিনেই তনু তার সাথে যেভাবে কথা বলেছে
এতে করে আকাশ বুঝে গেছে রোস্তাক। একার তনুর হাতে অপমান আর অপদস্থ হতে হবে। এছাড়া তনু তাকে কন্ট্রাক্ট পেপারের সাহায্যে 3 বছরের জন্য বিয়ে করে তার জীবনটা নরক বানিয়ে দিতে চাইছে। তবে আকাশের হাতে বর্তমানে থার্ড কোনো অপশন নেই। তোর মধ্যে থেকো। একার যে কোনো একটা তার বেছে নিতেই হবে। একদিকে তার চাকরিটা খুব প্রয়োজন। সংসারের অভাব অনটন মেটাতে হলে চাকরিটা তার করতেই হবে। অন্যদিকে চাকরিটা রিজেক্ট করলে ঘরের মানুষের পেটে ভাত জুটবে না। আর সেই সঙ্গে অফিসের সকল কর্মচারীর সামনে অপমান হতে হবে। তাই আকাশ পরিবারের কথা চিন্তা করে আর কোনো কিছু না ভেবে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। তনু আকাশের কাছ থেকে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে সেই কন্ট্রাক্ট পেপারটা ডেস্কে ভিতর রেখে ডেস্ক তালা মেরে চেয়ার থেকে উঠে আকাশের কাছে এসে দাঁড়ায়। এরপর আকাশকে বলে, আজ থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোর কোয়ালিফিকেশন যতই থাকুক না কেন, বর্তমানে এর থেকে ভালো কিছু তুই দিস। আর ভুল করিস না। আগামী 3 বছর তোকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েই কাটাতে হবে। এবার দেখি আমার কোমরে হাত রেখে আমায় পেঁচিয়ে ধর। আকাশ তনুর কথা শুনে থতমত খেয়ে যায়। আকাশ ভূত দেখার মতন করে তনুর দিকে তাকিয়ে আছে। পরদিকে তনু আকাশকে আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এভাবে তাকিয়ে থাকলে চোখ দুটো উঠিয়ে নিব তোর। মনে রাখবি তুই আমার অ্যাসিস্ট্যান্ট। আর আমি তোর ম্যাডাম। আমি যখন জানতে পেরেছি তুই আমার অফিসে ইন্টারভিউ দিতে আসবি, তখনই উকিলের মাধ্যমে কন্ট্রাক্ট পেপারটা বানিয়ে রেখেছি, যাতে করে তোকে একদম আটকে ফেলতে পারি। তবে তোকে আপাতত পেঁচিয়ে ধরতে বলার একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে আমার ইচ্ছে ছিল যেদিন বিয়ে হবে সেদিন আমি আমার হাজবেন্ডের সাথে অনেক খুনসুটি করব। কিন্তু ভাগ্য খারাপ থাকায় প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়েটা করতে হয়েছে। তবে যাই হবে হোক, স্বপ্নটা পূরণ করি আগে। এবার দেখি তুই আমার কোমরে হ। আকার তো রেখে আমি পেঁচিয়ে ধর। তবে সাবধান, জড়িয়ে ধরবি না কিন্তু। আকাশ তনুর কথা মতন অপারগ হয়ে হাত তনুর কোমরে রেখে তনুকে পেঁচিয়ে ধরে। আকাশ তনুকে পেঁচিয়ে ধরার কয়েক সেকেন্ড পর তনু আকাশকে নিজেই জড়িয়ে ধরে আকাশ একার বুকে মাথা রাখে। তনু আকাশের বুকে মাথা রাখতেই আকাশের সারা শরীর কেমন যেন শীতল হয়ে যায়। আকাশের মনে হচ্ছে সত্যি সত্যি সে নিজের প্রিয়তমাকে নিজের বাহুতে নিয়ে রেখেছে। চোখ বুজে আকাশ কয়েক সেকেন্ডের জন্য আকার স্তব জগৎ থেকে কল্পনার জগতে বিচরণ করেছে। তবে কিছু সময় যেতেই তনু আকাশের বুক থেকে মাথা উঠিয়ে আকাশের গালে কষে একটা থাটিল পোপর লাগিয়ে দিয়ে বলে, আমার ইচ্ছাটা আমি জাস্ট পূরণ করেছি, কিন্তু তুই তো দেখছি চোখ বুঝে মজা নেওয়ায় ব্যস্ত। কি ভুলে গেছিস নাকি আমি তোর ম্যাডাম? আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট। না ম্যাডাম, ভুলিনি। তাহলে চোখ বন্ধ করে কি করছিলি? আমার তো মনে হচ্ছিল তুই আমাকে নিজের বউ ভেবে জড়িয়ে ধরে আছিস। সরি ম্যাডাম, প্রথমবারের মতন ক্ষমা করে দিলাম। আগামী থেকে নিজের পরিচয়টা মনে রাখবি। জি আচ্ছা, এবার গিয়ে আমার জন্য চা করে নিয়ে আয়। আকাশ তনুর কথা মতন চা করে আনতে চলে যায়। তবে সে জানে না টি কর্নারটা কোথায়। তনুর কেবিন থেকে বেরিয়ে এদিক সেদিকে টি কর্নারটা খুঁজতে থাকে। এমন সময় অফিসের ম্যানেজার আকাশের কাছে এসে বলে, তোমার চাকরিটা কি কনফার্ম হয়েছে? জি হয়েছে। কোন পোস্টের চাকরি দিয়েছে ম্যাডাম তোমায়? ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ও আচ্ছা, তবে তুমি এখন কি খোঁজাখুঁজি করছো? বেশ কিছু সময় ধরে দেখছি তুমি এদিক সেদিকে কি যেন খুঁজে বেড়াচ্ছ। আসো। ম্যাডাম আমায় ওনার জন্য চা করে নিয়ে যেতে বলেছে, কিন্তু আমি জানি না টি কর্নারটা কোথায়, তাই সেটা খুঁজছিলাম। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। জি আচ্ছা। অফিসের ম্যানেজার আকাশকে নিয়ে গিয়ে টি কর্নারটা দেখিয়ে দিয়ে সে চলে আসে। অন্যদিকে আকাশ টি কর্নারে গিয়ে তনুর জন্য চুলোয় চা বসায়। কিছুক্ষণ পর চায়ের পানি তৈরি হলে আকাশ চায়ের মধ্যে চায়ের সরঞ্জাম দিয়ে একটা কাপে করে তনুর নিয়ে যায়। আকাশ প্রচণ্ড নার্ভাস চা কেমন হয়েছে সেটা নিয়ে। অবশ্য আকাশ সবকিছুই পরিমাণ অনুযায়ী দিয়েছে। তবে তনুর কাছে চাটা কেমন লাগে সেটাই বড় বিষয়। আকাশ তনুকে চা করে দেওয়া পর তনু চাটা মুখে দিতেই তনুর মেজাজ খারাপ হয়ে যায়, যার ফলে গরম চা ভর্তি কাপটা কোনো কিছু না ভেবেই তনু আকাশের শরীরের উপরে ছুঁড়ে মেটিল রে বলে, এই অকর্মায় দেখি এটা কি চা বানিয়ে এনেছিস? চায়ের মধ্যে এত চিনি কেন? আমি যে চিনি একেবারে কম খাই সেটা কি তুই জানিস না? সরি ম্যাডাম, আমি আসলে জানতাম না। যা, চায়ের ভাঙা কাপটা উঠিয়ে নিয়ে আবার গিয়ে আমার জন্য আরেক কাপ চা করে নিয়ে আয়। আকাশ তনুর কথা মতন চুপচাপ মাথা নুয়ে চায়ের ভাঙা কাপটা ফ্লোর থেকে উঠিয়ে আরেক কাপ চা করার উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে টি কর্নারে চলে যায়। টি কর্নারে এসে আকাশ আবারও চুলোয় চা বসায়। চুলোয় চা হচ্ছে আর অপরদিকে আকাশের চোখ দিয়ে টুপুটুপ করে পানি পড়ছে। কারণ একটু আগে ছুঁড়ে মাটিল রাতনুর গরম চাগুলোর কারণে আকাশের শরীরে প্রচণ্ড জ্বালাতন শুরু করেছে। তবে আকাশ সেটাকে বেশি একটা গুরুত্ব দেয় না, কারণ সে এখন নিজেকে নিয়ে ভাবতে গিয়ে চা বানানোতে কোনো গরমিল করলে আবারও একার সাজা পেতে হবে। তাই সে নিজের দিকে ভ্রুক্ষেপ না করে চা বানিয়ে তনুর জন্য নিয়ে যায়। আকাশ এবার একদম আংশিক পরিমাণ চিনি দিয়েছে চায়। তনু এবার চা খেয়ে আর কোনো রিয়েক্ট করে না, কারণ চায়ের মধ্যে সব ঠিকঠাক আছে। এবার
তবে তনু চা নিয়ে আকাশকে কিছু না বললেও আগের বার চায়ে চিনি বেশি দেওয়া কারণে আকাশকে বলে, এই যে শুন, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হলেও আমি জানি তুই যোগ্যতা সম্পন্ন একটা ছেলে। তাই তোকে এখন কিছু কাজ দিব, সে সব তোর সম্পূর্ণ করতে হবে। অবশ্য ফাইলগুলো যদিও আমার সম্পূর্ণ করার কথা, কিন্তু প্রথমবার চায় বেশি চিনি দেওয়ার শাস্তি এটা তোর। এই যে আমার ডেস্কের উপরে 3টা ফাইল রয়েছে, ফাইলগুলো ফার্স্ট টু লাস্ট শেষ করে হ্রস্ব উকার জিয়ে দিয়ে তারপর বাসায় যাবি। যা এবার গিয়ে ওই কোনায় ফ্লোরের উপরে বসে কাজ শুরু কর। আমি আগামীকাল ম্যানেজারকে বলে দরজার বাহিরে তোর জন্য চেয়ার আর একটা ডেস্কের ব্যবস্থা করে দিব। আকাশ চুপচাপ তনুর কথা মতন হ্রস্ব উকার ডেস্কের উপর থেকে 3টা ফাইল নিয়ে তনুর কেবিনের এক কোনায় বসে ফাইলগুলো রেডি করতে শুরু করে। তনু আকাশকে ফ্লোরের উপরে বসে কাজ করতে বলায় আকাশের বেশ অপমান লাগে, কিন্তু আকাশ তনুকে সেটা নিয়ে কিছুই বলে না। আকার সে অপারগ। চাকরিটা তার জন্য খুব জরুরি। পারিবারিক অবস্থা আকাশের একদম ভালো নেই। সে এখন যদি তনুর কথা না শুনে তাহলে সেটা তার জন্য সমস্যাজনক হবে। চাই সে মুখ বুজে ফ্লোরের উপরে বসেই কাজ করতে আরম্ভ করে। আকার করতে করতে দুপুর 3টা পেরিয়ে গেছে। দুপুর 2টার দিকে অফিসের লাঞ্চ টাইম। অনেকেই অফিসের বাহিরের ক্যান্টিনটাতে খেতে গিয়েছে, আবার অনেকেই বাসা থেকে দুপুরের নিয়ে আসা খাবারগুলো অফিসে বসে খেয়েছে। এমনকি হ্রস্ব উকার ও কেবিনে বসে তার দুপুরের লাঞ্চ করেছে। তবে আকাশ কিছুই খায়নি। সে নাকে এসবগুলো ফাইল রেডি করে 3:30টার দিকে তনুর কাছে দেয়। ফাইলগুলো রেডি করে আকাশ তনুকে দেওয়ার পর তনু এবার 10 মিনিটের জন্য আকাশকে হ্রস্ব উকারটি দেয় বাহির থেকে খেয়ে আসার জন্য। আকাশ কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে চলে যায় খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে 10 মিনিটের আগেই সে ফিরে আসে। ফিরে আসার পর তনুর কেবিনে ঢুকতেই দেখে তনু ফোনের মধ্যে কার সাথে যেন প্রেমের কীর্তন গাইছে। আকাশ পুরো হতভম্ব হয়ে গেছে তনু ফোনালাপ শুনে, কারণ আজ সকালেই কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে তনু তাকে বিয়ে করেছে। আবার অন্যদিকে এখন তনু কেবিনে বসে ফোনের সাহায্যে অন্য কোনো ছেলের সাথে প্রেমালাপ করছে। আজ সকালেই কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে তনু আকাশকে বিয়ে করেছে, আবার অন্যদিকে এখন তনু কেবিনে বসে ফোনের সাহায্যে অন্য কোনো ছেলের সাথে প্রেমালাপ করছে। আকাশের সমস্ত হ্রস্ব ইকার চু কেমন যেন গলিয়ে যাচ্ছে, কারণ আকাশ নিজ ইচ্ছায় তনুর জীবনে কদম ফেলেনি। তনু নিজে এক প্রকার ব্ল্যাকমেইল করে কন্ট্রাক্ট পেপারের সাহায্যে আকাশকে বিয়ে করেছে। এখন আবার সেই মেয়ে নিজেই ফোনের সাহায্যে অন্য ছেলের সাথে রংতামাশা করছে। আকাশ তনুর মতিগতি কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। কি দরকার ছিল তনুর এমনটা করার? সে তো চাইলে ফোনে যার সাথে প্রেমালাপ করছে তাকেই বিয়ে করতে পারত, কিন্তু তনু সেটা না করে অযথা হসন্ত ব্ল্যাকমেইল করে আকাশকে কেন বিয়ে করল? তনু আসলে কি করতে চাইছে? আকাশ তনুর দিকে তাকিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজায় মগ্ন হয়ে পড়ে। অপরদিকে তনু প্রচণ্ড রেগে যা আকাশ বিনা অনুমতিতে কেবিনে প্রবেশ করায়। ফোনটা মুখের আকার থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, এই অকর্মার ডেকে বিনা অনুমতিতে কোন সাহসে তুই আমার কেবিনে প্রবেশ করেছিস? তোর মধ্যে কি কমন সেন্স বলতে কিছু নেই নাকি? তুই কি জানিস না রোর কেবিনে বা কারোর কক্ষে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়? নাকি তোদের যখন অফিস আদালত ছিল তখন কর্মচারীরা বিনা অনুমতিতেই কেবিনে প্রবেশ করত, যার জন্য তুই এমনটা করেছিস? তনুর রাগান্বিত কণ্ঠে কথাবার। হসন্ত তা শুনে আকাশ থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি করে তনুর বিষয় নিয়ে ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনোভাবে নিজেকে আগে সংযত করে। এরপর তনুকে বলে, ম্যাডাম আমি ক্ষমাপ্রার্থী। আসলে ম্যাডাম আমি অন্যমনস্ক হয়ে থাকায় ভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করে ফেলেছি। ম্যাডাম আমি আন্তরিকভাবে দুঃখিত। আগামীতে এই রকমটা আর কখনো হবে না। মিস্টার আকাশ মাহমুদ, আমার সাথে অভিনয়টা একদম কমিয়ে করিস। শুন, তুই যেই মঞ্চে অভিনয় করতে নাম লিখিয়েছিস, আমি সেই মঞ্চটার মালিক। তুই কি ভেবেছিস তুই আমাকে উল্টো পাল্টা বুঝো দিলে আমি সেসব বুঝব? শুন, আমি ভালো করেই জানি তুই ইচ্ছাকৃতভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস। না ম্যাডাম, এমনটা নয়। আপনি আমাকে ভুল বুঝছেন। দেখ, আমি আগেই বলেছি আমাকে উল্টো পাল্টা বুঝো দিতে আসিস না। আমি ভালো করেই জানি তুই ইচ্ছাকৃতভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস। আর কেন অনুমতি নিসনি সেটাও আমি জানি। আর অনুমতি ছাড়া কোন উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছিস সেটাও আমার জানা। তুই হয়তো ভেবেছিস তুই আমার স্বামী আর আমি তোর স্ত্রী। আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোর। আর তুই আমার কেবিনে না বলে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অপ্রস্তুত ভাবে দেখা। শুন, আমি ভালো করেই জানি তোর মনে শয়তানি চেপেছে, কারণ যেভাবেই হোক তোর আর আমার বিয়ে হয়েছে, তাই তুই সেটার ফায়দা উঠাতে চাচ্ছিস। শুন মিস্টার আকাশ মাহমুদ, তোকে একটা কথা হসন্ত স্পষ্টভাবে জানিয়ে দেই, তোকে আমি বিয়ে করার উদ্দেশ্য কিন্তু মোটেও এটা না যে আমি তোর সাথে ঘনিষ্ঠ হব, বা তোর সাথে সাধারণ বাকি 5-10টা দম্পতির মতন আগামী 3 বছর কাটাবো। তোকে আমার বিয়ে করার একমাত্র একাংশ হলো তোকে হাতের মুঠোয় জিম্মি করে তোর জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে তোর পুরো লাইফটা জাহান্নাম বানিয়ে দেওয়া।
গত 5 বছর আগে তুই আমাকে যেই কষ্টটা দিয়েছিস, আমি আগামী 3 বছরে তোর দেওয়া কষ্টে চাইতেও কয়েক হাজার গুণ বেশি কষ্ট তোকে আমি দিব। সেজন্যই তোকে আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করে জিম্মি করেছি। তনুর কথা শুনে আকাশের এবার প্রচণ্ড মেজাজ খারাপ হয়। কারণ একে তো তনু তার উপরে জোর জবরদস্তি দুশ্চ আকার পিয়ে দিচ্ছে, দ্বিতীয়ত তনু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই খালি তাকে বিয়ে করেছে। আকাশ সব কিছু শোনার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তনুর মুখের উপরে বলে ওঠে, এই মেয়ে নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, দুনিয়ায় খালি একমাত্র তোর কথাগুলোই সঠিক, আর বাকি সবার কথা মিথ্যা। আর তুই একটু আগে কি বললি? আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে আমার জীবন জাহান্নাম বানাবি। শুন, তোর চাকরি আমি করব না, আমি অন্য কোথায় চাকরির জন্য আবেদন করব, তারপর দেখি তুই আমার সুখ শান্তি কিভাবে কেড়ে নিস। আকাশের মুখে তুইতকারি শুনে তনু ফোন কেটে দিয়ে টেবিলের উপরে রাখে। এরপর বসা থেকে উঠে ডেস্কের উপরে থাকা তনু তার কথা বলার ছোট ফোনটা হাত একার নিয়ে সজোরে আকাশের উপরে ছুঁড়ে মাটিল রে, যার ফলে ফোনটা আকাশের কপালে লেগে আকাশের কপাল ফেটে রক্ত পড়তে আরম্ভ করে। তনুর এমন আচরণে আকাশের আরো রাগ উঠে যায়। নিজেকে সামলানো বাদ দিয়ে কোনো কিছু না ভেবে আকাশ সোজাত নুর দিকে তেড়ে গিয়ে তনুর গলা চেপে ধরে পিছনের দেয়ালের সাথে তনুকে ঠেসে ধরে এরপর গর্জন করে বলে ওঠে, এই মেয়ে কিসের এত দেমাগ তোর? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না? আজ সকাল থেকে আমার সাথে যা খুশি করে যাচ্ছিস, যা খুশি বলে যাচ্ছিস, তার উপরে এখন আবার এসে মিথ্যা দোষ চাপিয়ে আমার উপরে ফোন ছুঁড়ে মেয়ে রেছিস। এই মেয়ে আমাকে কি তোর খেলনার পুতুল মনে হচ্ছে নাকি? আর আমার জীবন নষ্ট করার তুই কে? 5 বছর আগে তোকে আকার হয় অপমান করেছি, তাই বলে কি তুই আমার পুরো জীবনটাই তোষণ করে দিবি নাকি? তনু আকাশের কথার কোনো জবাব দেয় না, আর জবাব দিবেই বাকি করে। আকাশ তনুর গলায় যে জোরে চেপে ধরেছে, তাতে করে তনু বহু চেষ্টা করে হ্রস্ব উকার খ দিয়ে কোনো শব্দ বের করতে পারে না। প্রচণ্ড ব্যথা লাগছে তনুর। ব্যথা সহ্য করতে না পেরে তনুর চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করে। তনু অসহায়ের মতন চোখে পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। অপরদিকে তনুর কান্নারত হ্রস্ব রিকার্সটি দেখে আকাশের রাগ মাটি হয়ে যায়। মনের ভিতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা অনুভব করছে আকাশ। যদিও বা তনু আকাশের সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু মেয়েটার চোখের পানি দেখা মাত্রই আকাশ কেমন যেন একদম শান্ত হয়ে যায়। তনুর গলা থেকে হাতটা চুপচাপ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে আকাশ। অন্যদিকে তনু আকাশ থেকে ছাড়া পাওয়া মাত্রই কাশতে কাশতে বলে ওঠে, তোকে আমি করব না। 5 বছর আগের করা আচরণের কারণে আগামী 3 বছরের জন্য তোকে জিম্মি করেছি, কিন্তু বর্তমানে তুই যেটা করেছিস সেটার জন্য তোর অনেক ভয়াবহ শাস্তি পেতে হবে। আর তুই একটু আগে কি বলেছিস আমার চাকরি করবি না, অন্য কোথাও চাকরি দেখবি? শুন, এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দে, না হয়তো কন্ট্রাক্ট পেপার নিয়ে গিয়ে থানায় মামলা করে তোকে লকআপে বন্দি করব। আর তোর পরিবারকে একদম রাস্তায় নামিয়ে দিব। এমনিতেই তোর পরিবারের অবস্থা ভালো না, তার উপরে তোকে লকআপে দিলে তোর পরিবার রোডে নেমে আসবে। কি ভেবেছিস তুই আমাকে? আমি কাঁচা খেলোয়াড়? শুন, একদম আমার সাথে শেয়ানামি করতে আসিস না, তাহলে কিন্তু তুই আর তোর পরিবার একদম ধ্বংস হয়ে যাবি। আকাশ তনুর কথার প্রত্যুত্তরে আর কিছু বলে না, কারণ আকাশ ভালো করে বুঝে গেছে সে ইতিমধ্যে ভুল করে ফেলেছে। তার উপরে সে এখন আরো কিছু বললে বিষয়টা আরো জটিল হবে, যার দরুন তাকে আর তার পরিবারকে শাস্তি পেতে হবে। এমনিতেই তনু যে ডেঞ্জারাস, তার উপরে এখন যদি আকাশ উল্টো পাল্টা কিছু বলে, তাতে করে সত্যিই তনু আকাশের 12টা বাজিয়ে দিবে। তাই আকাশ পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তনুর আগে ফসফস করতে করতে চেয়ারের উপরে গিয়ে বসে পড়ে। কিছুটা সময়ে আকার বেয়ে কেটে যায়। কেউ কারোর সাথে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর তনুর রাগ কমে যায়। রাগ কমার পর তনু কি মনে করে যেন ডেস্কের ডয়ার খুলে ডয়ার থেকে ফার্স্ট এড বক্স হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপর আকাশকে বলে, চুপ করে আমার চেয়ারটায় বসো। আকাশ তনুর আচরণ দেখে পুরো তাজ্জব হয়ে যায়। আকাশের মাথায় কাজ করছে না এটা কি সত্যিই সেই তনু যে একটু আগে আকাশের জীবন ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল। আকাশ এক নজরে আশ্চর্যজনক দৃষ্টিতে হা করে তনুর দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনু আকাশকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে ওঠে, এই অকর্মার ডেকে তোকে আমার চেয়ারটায় বসতে বলেছি, আমার কথাটা কি তোর কানে যায়নি? তনুর কথায় আকাশের হুঁশ ফিরে আসে। আকাশ তাড়াতাড়ি তনুর কথা অনুযায়ী চুপ করে তনুর চেয়ারটায় গিয়ে বসে। আকাশ তনুর চেয়ারে বসার পর তনু ফার্স্ট এড বক্সটা খুলে নিজেই তুলো নিয়ে শুরুতে আকাশের কপালের রক্ত পড়া বন্ধ করে। এরপর তনু আকাশের কপাল ওয়াশ করে আকাশের কপালে পট্টি বেঁধে দেয়। তনুর আচরণ দেখে আকাশের মনে হচ্ছে তনু যেন তার বিয়ে করাবো। আর এমনটা মনে হওয়ার আরও একটা কারণ রয়েছে। তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়ার জন্য যখন আকাশের কাছাকাছি যায়, তখন আকাশ তার থুতনিটা নিজের অজান্তে অনেকটা সময় তনুর পেটের সাথে ঠেকিয়ে রেখেছিল, কিন্তু তনু তাকে কিছুই বলেনি। তার উপরে তনু তাকে নিজেই পট্টি বেঁধে দিয়েছে। আকাশ তনুর এমন শোভনীয় আচরণ দেখে প্রথম দিনেই তনুর মায় আটকে যায়।
যদিও বা তনুর সাথে আকাশের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু তারপরেও আকাশের কেন জানি ইচ্ছে করছে বিয়ের পরের সমস্ত ভূমিকা তনুর সাথে পালন করতে। আকাশ এক ধরনের মোহের মধ্যে আটকে গেছে। অপরদিকে তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়া শেষ করতে আকাশকে বলে, তোর কপালে পট্টি বেঁধে দিয়েছি, এবার তুই উঠে দাঁড়া, আমি চেয়ারে বসবো, তারপর তুই আমার পা টিপে দিবি। হিসাব বরাবর। আমার কেন জানি মনে হয়েছে প্রথম দিন হিসেবে তোর উপরে অন্যায়টা একটু বেশি করে ফেলেছি, তাই মানবতা দেখিয়ে পট্টি বেঁধে দিয়েছি। এবার তুই নিজের মানবতা দেখে আমার পা টিপে দে। এটা তোর দিক থেকে মানবতা হলেও আমার দিক থেকে এটা তর্জন, হসন্তজর শাস্তি। কারণ তুই আমার গলা চেপে ধরেছিস, যেটা তোর করা কখনোই উচিত হয়নি। তুই সাময়িকের জন্য ভুলে গিয়েছিস আমি তোর অফিসের ম্যাডাম, তাই জিনিসটা তোকে মনে করিয়ে দিতে তোকে দিয়ে আমার পাতে পাবো। দেখি এবার কাজে লেগে পড়। এত সময় সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বর্তমানে তনুর কথাবার্তাগুলো শুনে আকাশের ভিতরে জন্মাবো সমস্ত মহলেজ গুটিয়ে পালায়। শেষমেশ তনুর পা টিপতে হবে। আকাশের কথাটা শুনতেই আকাশের শরীর কেমন জানব হ্রস্ব উকারলিয়ে উঠে। তার বাবারও অফিস ছিল, যে অফিস আকাশ নিজেও বহুদিন সামলেছে। তবে আকাশ কোনোদিন কারোর সাথে এমন নির্মম আচরণ করেনি যেটা আজ তনু তার সাথে করছে। আকাশ বুঝে উঠতে পারছে না তার এখন কি করা উচিত। বেচারার হ্রস্ব ইকার তরে চরম পরিমাণের লজ্জা লাগছে তনুর কথা শুনে, সেই সঙ্গে বেশ অপমানও লাগছে। কারণ শেষমেশ তাকে দিয়ে অফিসের ম্যাডাম পা টেপাতে চাইছে। যদি অফিসের বসো একটা ছেলে হতো তাহলেও বিষয়টা মানা যেত, কিন্তু অফিসের বসো একজন মেয়ে, যার কারণে আকাশের লজ্জা লাগার পাশাপাশি ভীষণ আনুকম্পট লাগছে। যার কারণে কিছুক্ষণ আগের ন্যায় তনুর মতন করে আকাশ এবার তনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, যদি তার এই কাজ থেকে মুক্তি মিলে। কিন্তু আকাশের তো কখনো মিলবার নয়। তনু একটা কথা মুখ দিয়ে বের করেছে মানে সেটা সে করিয়ে ছাড়বে। তনু আকাশকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, দেখ আমি যেটা বলেছি সেটা তোকে করতেই হবে। জলদি পা টিপতেস, হ্রস্ব উকার রুকর, না হয় বড় ফোনটা তোর দিকে ছুঁড়ে রে কপালের আরেক পাশ ফাটিয়ে দিব। তনুর কথা শুনে অপারগ হয়ে আকাশ তনুর পায়ে হাত দেয়। লজ্জায় মাথা কাটা যাচ্ছে মতন অবস্থা আকাশের। তবে তার কিছুই করার নেই, কারণ এই মেয়ে অবের কথা না শুনলে অনেক বড় মুসিবত আসবে তার কপালে। তাই সে বাধ্য হয়ে তনুর পা টিপতে আরম্ভ করে। কিছু সময় পা টেপার পর অফিস ছুটির সময় হয়ে আসে। তাই তনু আকাশকে বলে, হয়েছে এবার পা ছেড়ে উঠে দাঁড়া, আর মিনিট দুয়েক আর মধ্যেই অফিস ছুটি হবে। যা আজকের মতন তোর ছুটি, আগামীকাল 10টার আগে অফিসে এসে হাজির হবি। আচ্ছা। আকাশ চোখ মুখ মলিন করে তনুর কথার জবাব দিয়ে কেবিন থেকে বের হতে যাবে, তখনই তনু আবার পিছন থেকে আকাশকে ডেকে বলে, এই যে একটু দাঁড়া, তোর বেতনটাই তো এখনো ঠিক করা হয়নি। তোকে কত করে পারিশ্রমিক দিলে তোর পোষাবে বল? সাধারণ আমার আগের অ্যাসিস্ট্যান্টকে 18,000 করে দিতাম, তবে তোকে কত দিলে তুই খুশি হবি বল? 30,000। আকাশ 30,000-এর কথা শুনে কিছুটা অবাক হয়, কারণ তার এই সামান্য চাকরির জন্য 30,000 বেশ মোটা অঙ্কের একটা স্যালারি। আকাশ তনুর মুখে 30,000 টাকা মাসিক বেতনের কথা শুনে অবাক হয়ে তনুকে বলে, ম্যাডাম সত্যি কি আমি হ্যাঁ বললে আপনি আমায় 30,000 পারিশ্রমিক দিবেন? তোকে সত্যি 30,000 পারিশ্রমিক দিব, কারণ তোর মতন অকর্মাকে দিয়ে আমি এক মাসে 30 লাখ টাকার বেশি কাজ উসুল করে নিব। তাই তোকে 30,000 টাকা মাসিক পারিশ্রমিক দিতে আমার মতেও গায়ে বাঁধবে না। এবার বাড়ি যা, তোর বেতন 30,000 টাকা নির্ধারণ করে দিলাম। আকাশ চুপচাপ আর কথা না বলে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। এদিকে আকাশ চলে যাওয়ার পর তনুও অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর হাসি মুখে তনু নিজের মাকে বলে, মা তোমার মনে আছে 5 বছর আগের সেলিম সাহেবের কথা? হ্যাঁ অবশ্যই মনে আছে। উনার কথা মনে না থাকলে কি রে হবে? উনি যে তোর বাবার বিজনেস পার্টনার ছিল। মা সেই সেলিম সাহেবের ছেলে আকাশ আজ আমার অফিসে চাকরি নিয়েছে। মাশা আল্লাহ, এটা তো বেশ ভালো সংবাদ। হ্যাঁ মা, বেশ ভালো সংবাদ। কারণ সেলিম সাহেবের পরিবারের সাথে আমাদের এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও গত 5 বছর আগে তারা আমাদের অসময়ে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তার উপরে সেলিম সাহেবের ছেলে গত 5 বছর আগে আমার প্রপোজাল রিজেক্ট করে আমাকে অপমান করেছে। আমি হসন্ত তো কিছুর প্রতিশোধ নিব এবার সেলিম সাহেবের ছেলে আকাশের কাছে। একদম আকাশের জীবনটাকে নরক বানিয়ে দিব। পরিশেষে আকাশ তো পথে নামবে, সেই সঙ্গে আকাশের পরিবারকেও পথে নামাবো, যেমনটা গত 5 বছর আগে আমাদের সাথে হয়েছিল। আকাশ তনুর অফিসে জয়েন করেছে সেই কথাটা শোনা মাত্রই তনুর মা ভীষণ খুশি হয়। তবে পরবর্তীতে তনুর কথা শুনে তনুর মা এর হাসিমাখা মুখখানা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। তনুর মা তনুর কথা শুনে ভূত দেখার মতন করে তনুর দিকে তাকিয়ে আছে। আকাশের জীবনটাকে একদম নরক বানিয়ে দিব। পরিশেষে আকাশ তো পথে নামবে, সেই সঙ্গে আকাশের পরিবারকেও পথে নামাবো, যেমনটা গত 5 বছর আগে আমাদের সাথে হয়েছিল। আকাশ তনুর সে জয়েন করেছে সেই কথাটা শোনা মাত্রই তনুর মা ভীষণ খুশি হয়। তবে পরবর্তীতে তনুর কথা শুনে তনুর মা
অয়ের হাসিমাখা মুখখানা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। তনুর মা তনুর কথা শুনে ভূত দেখার মতন করে তনুর দিকে তাকিয়ে আছে। তনুর মা জানতো তনুর ভিতরে সেলিম সাহেবের পরিবারকে নিয়ে অনেকটা রাগ অভিমান রয়েছে, বিশেষ করে সেমিল সাহেবের ছেলে আকাশের উপরে। কিন্তু রাগের পরিমাণটা যে এতটা বেশি সেটা তনুর মা তনুর মুখে শোনার পর রীতিমতো অবাক। ভূত দেখার মতন করে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে তনুর মা তনুর দিকে। অপরদিকে তনু তার মা কে আশ্চর্যজনক দৃষ্টিতে তার তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, মা তুমি আমার দিকে এমন অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছো কেন? তোমার তো আরো আমার থেকে বেশি খুশি হওয়ার কথা, কারণ আমার বাবা মানে তোমার স্বামীর অসময়ে সেলিম সাহেবের পরিবার কোনো প্রকার সাহায্য করেনি। যদি তিনারা সাহায্য করত তাহলে হয়তো আজ তোমার আকার মি বা আমার বাবা বেঁচে থাকতো। আমার বাবার মৃত্যুর জন্য সেলিম সাহেবের পরিবার পুরোপুরি দায়ী। একসাথে এত বছর সেলিম সাহেব আমার বাবার সাথে বিজনেস করেছে, কিন্তু যখন আমার বাবার দুঃসময় এসেছে তখন সেলিম সাহেব কেটে পড়েছে। এছাড়া মা গত 5 বছর আগে বাবা মা রা যাওয়ার 2 সপ্তাহ পর যখন আমরা শহর ছেড়ে চলে যাব তার 2 দিন আগে আমি নির্লজ্জের মতন সেলিম সাহেবের ছেলে আকাশকে নিজের মনের কথা বলেছিলাম। তখন সে আকারকে ওপর মা রার পাশাপাশি আমাকে আমার বান্ধবীদের সামনে অপমান করে বলেছিল আমি তার যোগ্য নই। আমার মতন অসংখ্য মেয়ে নাকি দৈনিক তার পিছনে ঘুরে। আমার কোনো স্ট্যাটাস নেই। আমার বাবার টাকা পয়সা ডুবে যাওয়ায় আমি নাকি তাদের অর্থসম্পদের লোভে তার সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছি। মা জানো সেদিন আকাশ আমাকে আমার বান্ধবীদের সামনে ওপর মা রায় যতটা কষ্ট পায়নি তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছি তার কথাবার্তা শুনে। আমি সেদিনও প্রমাণে মাথা মাটির দিকে নিয়ে রেখেছিলাম, আর সেই সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবার চাইতেও দ্বিগুণ নামডাক আর অর্থসম্পদ আমি জুড়াবো। সেদিন সে আমার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তার সাথে সাথে পরিশেষে সে আমায় আরও একটা কথা বলেছিল, আমি যদি কখনো তার লেভেলে যেতে পারি তাহলে সেদিন গিয়ে তার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলতে, তখন সে আমাকে মেনে নিবে। মা সেদিন আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছিল আকাশের কথা শুনে, যার কারণে আমি দিন রাত পরিশ্রম করে নিজেকে এই পজিশনে নিয়ে এসেছি। তবে মা সে এখন আমার লেভেলে নাই। আমি তার সামনে দাঁড়িয়ে এখন বুক ফুলিয়ে হাজারটা কথা বলতে পারবো, কিন্তু সে আমার সামনে বুক ফুলিয়ে একটা কথা বলবে সেই জোর যথাটাও বর্তমানে তার নেই। সে বর্তমানে আমার অফিসের নিম্নস্তরের একজন কর্মচারী। আজ আমার সময় চলছে, তার সময়টা বহু আগেই ফুরিয়ে গেছে। এখন তাকে আমি নিজের যোগ্যতা দেখাবো পদে পদে, তারপর সে শিক্ষা পাবে। তনুর মা তনুর কথা শুনে তনুকে শান্ত গলায় বলে, তনু গত 5 বছর আগের ঘটে যাওয়া বিষয় নিয়ে আজ তুই এতদিন পরে এসে আকাশের উপরে প্রতিশোধ নিতে চাইছিস, যেটা তোর একদম উচিত হচ্ছে না। হ্যাঁ, আমাদের অসময়ে সেলিম সাহেব আমাদের উপকার করেনি, এছাড়া আকাশ তোকে অপমান করেছিল। তবে তাই বলে যে তুই সেম কাজটাই আকাশের সাথে করবি সেটা কিন্তু একদম ঠিক না। মা তোমার কাছে সেটা ঠিক না লাগলেও আমার কাছে একদম ঠিক বলে মনে হচ্ছে, কারণ সে আমার হসন্ত রেমের প্রপোজাল রিজেক্ট করেছিল আমার যোগ্যতা নেই বলে। কিন্তু বর্তমানে সে আমার অফিসের কর্মচারী, আর আমি অফিসের ম্যাডাম। মা আমি তার উপরে বিনা কারণে প্রতিশোধ নিচ্ছি না। সে আমার সাথে অন্যায় করেছে বিধায় আমি তার উপরে সেসবের প্রতিশোধ নিব। আর আমার কাজে তোমার আরো খুশি হওয়া উচিত, কারণ তোমার স্বামীর মরণের জন্য সেলিম সাহেবের পরিবার দায়ী। তনু তোর কাছে প্রতিশোধ নেওয়াটা আনন্দজনক হলেও সেটা আমার কাছে আনন্দজনক না। তাহলে মা তোমাকে আর আমার কিছু বলার নেই। তবে আকাশের উপরে আমি প্রতিশোধ নিব সেটা আমি মনে মনে একদম ঠিক করে ফেলেছি। ওর কোনো ছাড় নেই, যে যেমন কর্ম করবে তেমনটাই তাকে ফল পেতে হবে। তনু তুই যেহেতু ঠিক করেই নিয়েছিস আকাশের উপরে প্রতিশোধ নিবি, তাহলে সেখানে আর আমার কিছু বলার নেই। তবে একটা কথা জানিস তনু, কিছু সময় কিছু জিনিস সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে হয়, কারণ আগ বাড়িয়ে সব কিছু নিজে করতে গেলে সেটাতে অনেক সময় ভুল হয়। মা ভুল হলে হোক, তবে আমি প্রতিশোধ নিয়ে ছাড়ব। ঠিক আছে নে, আমি তোকে কোনো প্রকার বাধা দিব না, আর না কখনো তোর এই বিষয় নিয়ে মাথা ঘামাবো। তবে তোকে এই বিষয়ের উপরে শেষ আরেকটা কথা বলবো, তনু এই শহরটা অনেক অনেক বিষাক্ত, বিশেষ করে আমাদের জন্য। কারণ এই শহরে থাকা অবস্থাতেই আমরা তোর বাবাকে চিরতরের জন্য হারিয়েছি। দেখিস তোর বেলাতেও যেন এমনটা না হয় যে তুই প্রতিশোধ নেওয়ার চক্করে একাসুক একার চিরতরের জন্য হারিয়ে বসেছিস। তাহলে কিন্তু সারাটা জীবন তোর চোখের পানি নিয়ে কাটাতে হবে। মা বাবার বিষয়টা ভিন্ন, আর আকাশকে হারালে আমার কিছুই আসবে যাবে না, কারণ আকাশকে এখন তো আর আমি ভালোবাসি না। আর আকার তার সাথে আমি সারা জীবন সংসার করব। তবে আজ সকালে একটা এগ্রিমেন্টের মাধ্যমে আকাশকে আমি 3 বছরের জন্য বিয়ে করেছি, কিন্তু সেটা শুধু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। আকাশ চাইলে চাকরি থেকে যে কোনো সময় চলে কাটতে পারে। আমি তাকে যতই শর্ত দিয়ে চাকরি দেই না কেন, সে পরবর্তীতে চাকরি ছেড়ে দিলে তাকে খুঁজে পাওয়া আমার জন্য কষ্টের হবে। তবে তাকে বিয়ে করার কারণে সে আমার কাছে ধরা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট পেপার নিয়ে
থানায় গেলে আকাশ আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকলেও থানার লোকেরা তাকে খুঁজে বের করে ফেলবে। তাই তাকে আমি কৌশল করে বিয়ে করেছি, যাতে করে সে চাকরি ছাড়লেও আমার থেকে মুক্তি না পায়। আমি আগামী 3 বছর তার উপরে আকার নানভাবে প্রতিশোধ নিব। তারপর তার চোখের সামনেই আরেকটা ছেলেকে বিয়ে করে সংসার করব। কোনো আকাশ না হয় তোকে অপমান করে অন্যায় করেছে, তবে তুই যেটা করতে চাইছিস সেটা কিন্তু মহা অন্যায়। আর মানুষ কখনো সময়ের আগে অসময়ে আফসোস করে না, সব কিছুর একটা সঠিক সময় থাকে। কোনো আমার কথা মিলিয়ে নে, তুই যেটা করতে যাচ্ছিস সেটার জন্য তোর অনেক বড় মাসুল দিতে হবে। মা প্লিজ অলক্ষণে কথাবার্তা বলো না। আমি কোথায় ভাবলাম তুমি আরো খুশি হবে, কিন্তু এখন দেখছি তুমি খুশি হওয়ার বদলে আমাকেই আবল তাবল বলছো। আচ্ছা বাদ দে এখন এসব কথাবার্তা। অফিস করে এসেছিস, চা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আয়। আমি চুলোয় চা বসাচ্ছি। ঠিক আছে তনু। তার মা অয়ের কথা মতন ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে যায়। আর তনুর মা তনুর জন্য কিচেনে গিয়ে চা বসায়। অপরিণকে আকাশও বাড়িতে গিয়ে পৌঁছায়। আকাশের আগমনে আকাশের মা রহিমা বেগম বাসার দরজা খুলে, কিন্তু রহিমা বেগম দরজা খুলতেই আকাশের কপালে ব্যান্ডেজ দেখে চমকে ওঠে। চোখ মুখ মলিন করে ছেলেকে প্রশ্ন করে, আকাশ কপালে কি হয়েছে তোর? মা ছোটখাটো একটা চোট পেয়েছি। এই ছেলে কি করে ছোট পেলি তুই? আর কতখানি লেগেছে তোর? রহিমা বেগমের প্রশ্নের উত্তরে আকাশ মিথ্যা উত্তর দেয়, আরে মা তাড়াহুড়ো করে গাড়িতে ওঠার সময় বাড়ি খেয়েছি। তবে মা বেশি একটা লাগেনি, অল্প একটু লেগেছে। মা তুমি একদম টেনশন করো না, এই ছেলে এত বড় হয়। একার গেছিস কিন্তু এখনো সাবধানে চলাফেরা করতে পারিস না। আর তুই বললেই কি আমার টেনশন হবে না নাকি? মা ছাড়ো তো সব, যা হওয়ার হয়ে গেছে। এখন তোমাকে একটা গুড নিউজ শোনাই, মা আমার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তবে মা জানো আজ আমার সাথে বেশ আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আবার তোর সাথে? মা আমি যেই অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছি সেই অফিসের বস হচ্ছে বাবার বিজনেসের পার্টনার জসিম সাহেবের মেয়ে তনু। কি হো, তার মানে সে তোকে দেখা মাত্রই চাকরিটা কনফার্ম করে দিয়েছে তাই না? রহিমা বেগমের কথা শুনে আকাশ মুখ বাঁকিয়ে একটা হাসি দিয়ে বলে, না মা, চাকরিটা সে আমাকে দেখে দাও। একার হয়নি, চাকরিটা নেওয়ার জন্য আমাকে অনেক বড় একটা রিস্ক নিতে হয়েছে। ওমা, এটা কেমন কথা? তনুকে কি তুই নিজের পরিচয় দেসনি? বা সে কি তোকে চিনতে পারেনি? আর কিসের রিস্ক নিয়েছিস তুই? মা, তনুকে আমার পরিচয় দেওয়ার দরকার পড়েনি। আমার চেহারাটা তার একদম মনের মধ্যে গাঁথা। আর রিস্ক বলতে তনু আমাকে দিয়ে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়েছে। কিসের কন্ট্রাক্ট পেপার? আর কী কারণে তনু এমনটা করলো? মা, কন্ট্রাক্ট হসন্ত পেপারটা ছিল 3 বছরের চুক্তির বিয়ে। তনু আমাকে আগামী 3 বছরের জন্য চুক্তিতে বিয়ে করেছে। আর সেই সঙ্গে চুক্তির মাধ্যমে আগামী 3 বছরের জন্য আমাকে আটকেছে তার অফিসে। আমি আগামী 3 বছর চাইলে তার অফিস ছেড়ে যেতে পারবো না। তনু চায় আমার উপরে প্রতিশোধ নিতে, তাই সে এই নোংরা কাজটা করেছে। আকাশ, কি বলছিস? আমার তো মাথায় কিছু কাজ করছে না। আকাশ, তোর একদম উচিত হয়নি এত কিছু করে চাকরিটা নেওয়া। দরকার হয় আর ওকার কিছুদিন কষ্ট করতাম তোর অন্য কোথাও চাকরি হওয়া পর্যন্ত। এছাড়া তুই তো বুঝতেই পেরেছিস তনু তোর উপরে প্রতিশোধ নিতে চাইছে। তাহলে কেন তুই ওর ফাঁদে পা দিলি? মা, তনুর কোম্পানিটা শহরের নামকরা একটা কোম্পানি। এছাড়া সংসারের অভাব অনটন দিন দিন বেড়েই চলেছে, তাই চাকরিটা হাতছাড়া করিনি। আর তাছাড়া আরেকটা কারণ আছে চাকরি নেওয়ার, সেটা তো তুমি জানোই। হ্যাঁ জানি, কিন্তু বাবা তোর যদি বড় ধরনের কোনো ক্ষতি করে দেয় তনু। মা, তুমি টেনশন করো না, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আচ্ছা মা, এখন খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে খাবার খেতে আসছি। কাজের চাপে আজ দুপুরে সেভাবে খাওয়া হয়নি, বেশ খিদে লেগেছে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার লাগাচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম ঢুকে গা থেকে শার্ট খোলার পর আকাশ থেকে তার পেটের অনেকখানি জায়গায় ফুসকা পড়েছে। ওই যে তনু আকাশের দিকে গরম চা ছুঁড়ে রেছিল অফিসে, যার ফলে আকাশের পেটে ফুসকা পড়েছে। আকাশ নিজের পেটের অবস্থা দেখে ভাবে, চা ছুঁড়ে মা আর কপালে চোট পাওয়ার বিষয়টা যদি সে তার মা কে খুলে বলতো, তাহলে তার মা তাকে আর তনুর অফিসে চাকরি করতে দিবে না। আকাশ এই কারণে এই কপালে চোট পাওয়ার বিষয়টা নিয়ে মা ওর কাছে মিথ্যা বলেছে। আকাশ বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে গোসল শেষ করে। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে এসে পোড়া খায়ের মলমটা পেটে লাগিয়ে গায়ে আকার অট পরে খেতে চলে যায়। আকাশের মা ইতিমধ্যে টেবিলে খাবার লাগিয়ে দিয়েছে। আকাশ খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসে। এরপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট করার মনোভাব নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে থাকে। কিন্তু আকাশ কখন যে ঘুমিয়ে যায় সেটা সে নিজেও বলতে পারে না। তবে তার ঘুম ভাঙে ফোনের আওয়াজে। চোখ কচলাতে কচলাতে বিছানার একপাশে রাখা ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ বলে ওঠে, মিস্টার আকাশ, আমি তনু বলছি। শুন, আমি তোকে মেসেজ করে একটা বাড়ির ঠিকানা পাঠিয়েছি। তুই জলদি সেই বাড়ির নিচে এসে আমার জন্য অপেক্ষা কর। আমি মিনিট 10 পর নিচে নামছি। তারপর আমরা কয়েকজন বান্ধবী মিলে শপিং করব। আর তুইও আমাদের সঙ্গ।
এ কার যাবি আমাদের জিনিসপত্রগুলা ক্যারি করতে? তনুর কথা শুনে আকাশের মাথা গরম হয়ে যায়। কারণ এমনিতেই বেচারাকে ঘুম থেকে ফোন দিয়ে উঠিয়েছে, তার উপরে তনু তাকে ঘরের পোষা চাকরের মতন ব্যাগ ক্যারি করার কথা বলছে। আকাশের ইচ্ছা করছে ফোনের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে তনুকে কষে এক ওপর লাগাতে। তবে আকাশ নিজের রাগেকে তনুর সামনে প্রকাশ করে না। নিজেকে স্বাভাবিক রেখে শান্ত গলায় বলে, ম্যাডাম আমি আসতে পারবো না, কারণ এখন কোনো অফিস টাইম না যে আমি আপনার কাজ করব। আর আপনি আমাকে যেই কাজের কথা বলছেন সেটা একদম আপনার ব্যক্তিগত। ম্যাডাম আমি আপনার অফিসের অ্যাসিস্ট্যান্ট, অফিসের কাজ ছাড়া আপনার ব্যক্তিগত কোনো কাজ আমি করব না। যাক আমার কথার অমান্য করে নিজের বিপদ ডেকে আনিস না। তুই ভালো করেই জানিস আমার কথার অমান্য করলে তোর জন্যই ক্ষতি হবে। তাই ভালোই বলছি 10 মিনিটের মধ্যে আমার লোকেশনে এসে হাজির হ। ফোন রাখলাম। তনু আকাশক একার আর কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। এদিকে আকাশের মেজাজ আগের চেয়ে আরো বেশি গরম হয়ে যায়। তবে আকাশের কিছুই করার নেই। সে যদি এখন তনুর কথা না শুনে তাহলে সেটার সুদ তনু অফিসের মধ্যে তুলবে। তাই আকাশ তনু কথা মতন গায়ে অন্য আরেকটা শার্ট লাগিয়ে তনুর পাঠানো ঠিকানায় চলে যায়। তারপর সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তনুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর তনু বাড়ি থেকে নিচে নেমে আকাশের কাছে আসে। তনু যেই বাড়িতে কে নিচে নেমেছে সেটা তনুর নিজের বাড়ি। আর আকাশ এটা তনুর সাথে ফোনে কথা বলা অবস্থাতেই বুঝে গিয়েছে। তনু আকাশের কাছে আসার পর গ্যারেজ থেকে নিজের গাড়ি বের করে আকাশকে নিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তনু নিজেই গাড়ি ড্রাইভ করছে, আর আকাশ তার পাশের সিটে চুপচাপ করে বসে আছে। কিছুক্ষণ গাড়ি করে যাত্রা করার পর আকাশ আর তনু শপিং মলে গিয়ে পৌঁছায়। শপিং মলের সামনে তনুর ফ্রেন্ডরা দাঁড়িয়ে তনুর জন্য বহু আগ থেকেই অপেক্ষা করছে। তনু শপিং মলে পৌঁছে নিজের বান্ধবীদের সাথে দেখা করে তাদের নিয়ে শপিং মলে ঢুকে যায়। আর আকাশকে তার পিছনে পিছনে যেতে বলে। তনু আর তার বান্ধবীরা শপিং মলে ঘুরে ঘুরে অনেক শপিং করে। তনু নিজের ক্রয়কৃত জিনিস গুলা সব আকাশের হাতে ধরিয়ে দেয়। তবে তনুর বান্ধবীরা যখন তাদের ক্রয়কৃত জিনিস আকাশের হাতে দিতে যাবে ক্যারি করার জন্য, তখন জিনিসটা তনুর কেমন যেন গায়ে। তাই সে সবাইকে বলে নিজের জিনিস নিজেকেই ক্যারি করত। একার আর তার জিনিসগুলোই খালি সে আকাশের হাতে দেয়। এরপর শপিং শেষ করে যে যার মতন বিদায় নিয়ে বাড়ি চলে যায়। আর তনু আকাশকে নিয়ে গাড়ি করে নিজের বাড়ির সামনে এসে পৌঁছায়। বাড়ির সামনে পৌঁছানোর পর গাড়ি সাইড করে তনু আকাশকে বলে তার শপিং ব্যাগগুলো বাসা অবধি পৌঁছে দিতে। আকাশ কোনো কথাবার্তা ছাড়া চুপচাপ তনুর কথা মেনে জিনিসগুলোর সঙ্গে নিয়ে তনুর পিছনে পিছনে যেতে থাকে। তনু বাড়ির দরজার সামনে পৌঁছে দরজার কলিং বেল বাজাতেই তনুর মা এসে দরজা খুলে দেয়। তারপর তনু আকাশের হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে ঘরে প্রবেশ করে আকাশকে বলে, হয়েছে এবার তুই বাড়ি চলে যা। আকাশ তনুর কথা শুনে চলে আসতেই ধরবে, তখনই তনুর মা ঘরের ভিতর থেকে তনুকে ধাক্কা দিয়ে দরজার বাহিরে বের করে দেয়। এরপর আকাশের হাত ধরে টেনে তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তনু পুরোপুরি অবাক হয়ে যায় তার মা এর এমন আচরণে।